তোমাদের মস্তিষ্ক এখন বিদ্যুতের মতো কাজ করবে। তুমি যা পড়বে তা সবসময় মনে রাখবে। তোমাদের কারোই স্মৃতিশক্তি দুর্বল নেই, এটা বুঝো। তোমাদের কারোই স্মৃতিশক্তি দুর্বল নয়। তোমরা ভুল ধারণায় ভুগছো যে পড়ার পর তুমি জিনিস ভুলে যাচ্ছ। দাও একটা উদাহরণ দেওয়া যাক। তোমাদের মধ্যে কতজন ছেলে মেয়ে, আমি বলছি না যে ছেলেরা সাইকেল চালাতে জানে, তোমাদের বেশিরভাগ ছেলেই সাইকেল চালাতে জানে। আমরা তোমাদের ছেলেদের জিজ্ঞাসা করি সাইকেল চালানো কি কঠিন? এটা খুব বড় রকেট যে সাইকেল চালাতে জানে না। যদি সে 2 দিন সাইকেলে বসে আজ এবং আগামীকাল সাইকেলে চড়তে শেখে তাহলে সে শিখবে। তার মানে সে একদিনই এটা শিখবে। আর তারপর 6 মাস পর যদি সে বলে যে সে সাইকেল চালাতে পারছে না, এটা খুবই কঠিন, তাহলে তুমি তাকে কি বলবে? যদি সে আসে তাহলে সে 2 দিনের মধ্যে এটা শিখবে। এটাই তুমি পড়াশোনায় এটাই করো। তুমি পড়াশোনায় ঠিক এটাই করো। আমরা যা পড়ি যাই পড়ি, তুমি বাড়ি গিয়ে একদিন পরীক্ষা করে দেখো, তারপর 6 মাস পরীক্ষা করে দেখো, তারপর জিজ্ঞেস করো এটা কি আলজাইমার স্মৃতিশক্তির লোপ পায়? তোমার কি পড়াশোনায় দুর্বলতা আছে? আমার ভিত্তি খারাপ। আমি ছোটবেলায় সরকারি স্কুলে পড়েছিলাম। এর একটাই চিকিৎসা আছে, একটা সময় দাও। এখানে মানুষ বলে আমরা দুর্বল এবং স্মার্ট নয়, কেবল আন্তরিক এবং অসাবধান যে বেশি সময় দেয় প্রশ্ন তৈরি হয়। এবং একই ব্যক্তি বলে আমরা স্মার্ট যে কম সময় দেয় প্রশ্ন তৈরি হয় না। তারপর বলে আমরা দুর্বল। এই পৃথিবীতে কেউ দুর্বল এবং স্মার্ট জন্মগ্রহণ করেনি, সবাই সমান হয়েছে। এটা অনেকবার ঘটেছে, বাস্তবতা বলি। আমি নবম শ্রেণীতে আসার পর লাভাংশের যোগ শিখেছি। আমরা আগে এভাবে যোগ করতাম। আরে ভাবো এটা লাভ কি, 1 যোগ 1 2 বা 2 এবং 3 যোগ। ওটাও আমার সংখ্যা মনে নেই। নবম শ্রেণীতে আসার পর আমি বুঝতে পারবো এটা বড় কিছু নয়। অনেক সময় ছিল অনেকেই সবাই বন্ধুদের নিয়ে মজা করতো, স্যার এখন আইকিউ লেভেল কত? আপনি বলবেন কার আইকিউ লেভেল ভালো এবং কিভাবে আইকিউ লেভেল বাড়ানো যায়। তাই আইকিউ মনে রাখবেন, মাত্রা বাড়ানোর জন্য ঘুমানোর 8 ঘন্টা আগে খুবই গুরুত্বপূর্ণ। ঘুমানোর আগে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে আপনার করা সমস্ত কাজ একবার দেখে নিন, একবার রিভিশন করুন। সকালে ঘুম থেকে উঠে আপনি এটি করেছেন, এরপর আপনি কি পড়ছেন। আপনি নিশ্চয়ই কোথাও গণিত পড়েছেন, গণিতে কী পড়ানো হয়েছিল তা ভেবে দেখুন। আপনাকে ভাবতে হবে, ভাবতে কত সময় লাগে? ভাবতে কত সময় লাগে। তাই যদি আপনি একটি রিভিশন করতে থাকেন তাহলে 42 দিনের মধ্যে আপনার আইকিউ লেভেল বাড়বে। তারপর আপনি বলবেন যে স্যার আপনার বইটি আপনার ছাড়া আমার মনে পড়েছিল। আর যদি এইটি এখানে শেষ হয় তাহলে আপনি কি বলবেন? আপনার আইকিউ লেভেলও কমে যাবে। স্বপ্ন কীভাবে আসে? এই চিন্তা মস্তিষ্কের কারণে আসে। যদি আপনি ক্লান্ত না হন বা ভালো ঘুম না হয় তাহলে স্বপ্ন আসতে শুরু করবে, কারণ মস্তিষ্ক কখনো বিশ্রাম নেয় না। আপনি বিষয়গুলি ভুলে যান, এর অর্থ হলো আপনার মনে অন্য একটি বিষয় ঘুরপাক খায়। আপনি জীবনে কাকে বলেছেন আমি তোমাকে ভালোবাসি? আপনি কি কখনো ভুলে গেছেন যে কে আপনাকে আঘাত করেছে বা কিছু ভুল করেছে? আমি এটা বলছি, আমি এটা বলি না, কারণ হলো আপনি 21 দিনের মধ্যে কতবার কিছু সংশোধন করেন। যদি আপনার যদি মুশকিল কখনো কি সংশোধন করেন তাহলে পরবর্তী 2 মাস সংশোধন করে তাহলে পরবর্তী 2 মাস আপনাকে এটা ভুলতে দেবেন। অর্থাৎ প্রতি 21 দিন পর এটি সংশোধন করতে থাকবে, এটি সংশোধন করতে থাকবে। এবং যদি আপনি প্রতি 60 দিন পর এটি সংশোধন করেন তাহলে এটি সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে। আমাদের কি হয়েছে ভাই? দিনরাত পড়ালেখা করলে একজন মানুষ পাগল হয়ে যায়। তাই এখন ঘুমের মধ্যেও কেউ জিজ্ঞাসা করবে আপনি অটোনমিক স্নায়বিক উৎপাদন কি বলবেন? অটোনমিক পেরি এটি আসবে আপনার সহানুভূতিশীল এবং প্যারাসিম্প্যাথিক কেবল এটি আসবে। আপনি এত তাড়াতাড়ি সংশোধন করলেন কেন? এত তাড়াতাড়ি যে এটি আমাদের অবচেতন মনে প্রবেশ করেছে। অবচেতন দেখুন, সচেতন হন। মন হলো এমন একটি জিনিস যার উপর আমাদের নিয়ন্ত্রণ আছে। যেমন কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে যে আপনি জিজ্ঞাসা করেন যে স্যার কোথায় ছিলেন, যিনি 1 সপ্তাহ ধরে ক্লাস নেননি, তাহলে আমার ভাবতে শুরু করব যে তিনি একজন ছাত্র। ব্যক্তিটি তাকে সব কিছু সম্পর্কে কী বলবে? তিনি কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন, তিনি কোথায় গিয়েছিলেন। আমরা বলবো স্বাভাবিকবাবু একটু চিকিৎসাশাস্ত্র সমস্যা ছিল, তাই ঠিক হয়ে যাবে।
কিন্তু যদি মা বাবা জিজ্ঞেস করেন তাহলে আমরা তাকে সব কিছু বলবো। তাই যে জিনিসটি আমাদের নিয়ন্ত্রণে নেই তাকে সব অবশিষ্ট মন কি বলে। যেমন কেউ যদি আমাদের নাম জিজ্ঞাসা করে আমরা তাৎক্ষণিকভাবে বলে দেবো আমি বুঝতে পেরেছিলাম যে এটি আসবে না, আমরা আপনাকে আসল নামও বলি না। এখানে অবশিষ্ট মন যা কিছু আছে তা রাখুন। যেমন আপনি যখন স্টেশন বা বাস স্ট্যান্ডে নেমে যান, আপনি কি কখনো আপনার বাড়িতে যাওয়ার পথ মনে রেখেছেন? হ্যাঁ, এরপরে আপনাকে ডানে ঘুরতে হবে, আপনাকে বামে ঘুরতে হবে, এমনকি ফোনে কথা বলার সময় যেতে হবে। তাই যখনই আপনি অনেকবার কিছু সংশোধন করেন তখন এটি অবশিষ্ট মন চলে যায়। তখন আপনার একটি মনে রাখার দরকার নেই স্বপ্ন কীভাবে আসে। যখন আপনি ক্লান্ত থাকেন যখন আপনার ভালো ঘুম হয় না তখন ঠিক সঠিক ঘুম নেই, ঘুমের কোনো অভাব হওয়া উচিত নয়। যেদিন আপনি খুব ক্লান্ত থাকেন সেদিন আপনার কোনো স্বপ্ন থাকে না। যখন আমরা অফলাইনে ক্লাস করতাম সেই ব্যক্তি সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত পড়াতেন। আপনি যেদিকে ঘুমাতেন আমি ঘুম থেকে উঠে স্বপ্নের কথা ভাবতাম না। আমি একটা কথা জিজ্ঞাসা করছি স্যার, কোমা কি এবং কেন এটি মাথা ব্যথা করে? যখনই আপনার শরীরে অক্সিজেনের অভাব হয় তখনই জিনিসটি ব্যথা শুরু করে। যেমন আপনি যখন দৌড়ান তখন যদি তুমি দৌড়াও তাহলে তুমি ঠিকমতো শ্বাস নিতে পারবে না। যদি তুমি অনেক ঘুমাতে পছন্দ করো তাহলে মনে রেখো যে তুমি সেই ছেলেদের একজন যারা এখান থেকে খালি হাতে ফিরে এসেছে। তোমার ঠিকমতো ঘুমানোর চেষ্টা করা উচিত। 7 থেকে 8 ঘন্টা ঘুমাও, এটাই যথেষ্ট। এখন তোমার উপর এত দায়িত্ব নেই যে তোমার ঘুম নষ্ট হতে পারে, কারণ তোমরা পড়াশোনাকে এত বড় দায়িত্ব মনে করো না। তোমাদের কি হবে? তোমরা কি বুঝতে পারছো যে তোমরা ঘুমাতে পারবে না? তাহলে তোমাদের অনেকেই ছেলেরা কি করবে, তোমরা দিনের মতো রাতেও ঘুমাবে। দেখো, তোমরা নিজেরাই তোমাদের রুটিন নষ্ট করে ফেলো। শনিবার বা রবিবার কোনো ছেলে কী করবে, সে সকাল 10টায় ঘুমাবে এবং দেরিতে ঘুম থেকে উঠবে। তুমি কেন দেরিতে এটা করো? তোমার নিয়মিত সময় ব্যবহার করো, কারণ যদি একদিন তুমি দেরিতে ঘুমাও এবং দেরিতে ঘুম থেকে ওঠো তাহলে পরের দিন ও দেরিতেও ঘুমাবে। এখন পুরো সপ্তাহটা বিঘ্ন হবে। তুমি যা করো না কেন, বিশ্রাম নাও, সেটাই ভালো, কিন্তু একটা সময়সূচি ঠিক রাখো। যদি এই সময় ঘুমাতে হয় তাহলে ঘুমিয়ে পড়ো, দিন যাই হোক না কেন। আমরা ভোর 1টায় ঘুমাতে যাই এবং ভোর 5টায় ঘুম থেকে উঠি, চাই ঘটুক না কেন। আমরা ভোর 1টায় ঘুমাতে যাই এবং 5:15 থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠি, অর্থাৎ 5টা থেকে 6টা এর মধ্যে। মাঝে মাঝে 6টা কেঁপে উঠে, কিন্তু আমরা যা করি না তা সকাল 6টায় ঘুম খুব কমই হয়। তাই একজন ব্যক্তি 4 ঘন্টা ঘুমিয়েছেন, কিন্তু এখন আপনার ছোটোবেলায় আপনার 8 ঘন্টা করার প্রয়োজন। 8 ঘন্টা কম ঘুমাবেন না। সর্বদা একটি জিনিস মনে রাখবেন, আপনি কতটা পড়াশোনা করছেন তার চেয়ে আপনি কী পড়ছেন তা বেশি গুরুত্বপূর্ণ। এতে অনেক বিভ্রান্তি রয়েছে। 3 ধরনের বিভ্রান্তি রয়েছে। বই তৈরি করা হয় যাতে তারা যতটা সম্ভব বিক্রি করতে পারে, তাই সমস্ত অপরিচিত জিনিস যা গুরুত্বপূর্ণ নয় বাচ্চারা এটি পছন্দ করে, তারা বইটি এটি দিয়ে ভরে দেয়। দ্বিতীয় জিনিসটি হলো বিভ্রান্তি কি যা শিক্ষার্থীদের ব্যর্থ করে। অনেক সময় তারা ভালো পথ দেখায়, কখনো কখনো তারা এমন পথ দেখায় যেখানে আপনি সফল হতে পারবেন। এবং তৃতীয়ত কিছু শিক্ষক যেমন তারা অর্থহীন কথা বলে এবং অতিরঞ্জিত করে শিক্ষার্থীদের ভয় দেখায়। এখন একজন শিক্ষকের কাজ আলাদা, তিনি একটি বিষয়ে বেশি মনোযোগ দেন, কিন্তু আপনাদের সকলকে সব বিষয় দেখতে হবে। এবং দ্বিতীয়ত, একজন শিক্ষকের জন্য এটা সহজ, তিনি আপনাদের সকল তথ্য আংশিকভাবে বললেন এবং আপনাদের সেই সমস্ত তথ্য সংগ্রহ করে মাত্র 2 ঘন্টার পরীক্ষার মধ্যে বের করে আনতে হবে। ভাবুন, এটা আপনাদের জন্য কতটা কঠিন। এবং তারপরেও যদি বলা হয় যে সাফল্যের আমরা শিক্ষকরা আপনাকে বট দেখায়, তাই কেউ যতই সফল হোক না কেন, সে আরেকটু রাজ হোক, যে ইউপিএসসিতে 29তম স্থান পেয়েছে, ইউপিএসসি ক্যাপ হোক বা অন্য কেউ, সিএপিই ক্যাপ হোক বা অন্য কেউ, আমরা কখনোই বলতাম না যে আমরা এই জিনিসগুলি ছেড়ে দেওয়া উচিত। অর্থাৎ সব কিছু আমি এই জিনিসগুলি অধ্যয়ন করছি। পরিবারের সদস্যরা আরও বেশি টেনশন দেয়, স্যার
তাই এরও একটি কারণ আছে। আপনি পরিবারের সদস্যদের বলেছেন, আপনি আত্মীয়দের বলেছেন, আপনি সেই কাজে কি করছেন যাকে আপনি সবচেয়ে বেশি সময় দেন। তাকে কেউ হারাতে পারে না, সাফল্য কেবল সময় দাবি করে যা আপনি কোনো ফোনে দেন। তাই তুমি কাউকে যতটুকু সময় দাও সেই জিনিসটা তোমারই হবে, তোমার আর কিছুই প্রয়োজন নেই। যে ছেলেরা পড়াশোনায় দুর্বল এবং ব্যাকগ্রাউন্ড থেকে আছে তারা কম চিন্তা করো। যদি মস্তিষ্ক দুর্বল হয় তাহলে তোমার স্মৃতিশক্তি কেমন হবে? যদি মস্তিষ্ক দুর্বল হয় তাহলে স্মৃতিশক্তি দুর্বল হবে এবং নতুন ধারণা আসবে না, আইকিউ লেভেল আসবে না, সমস্যার সমাধান হবে না। তাহলে এইসব জিনিসের কি হবে তা নির্ভর করে আইকিউর উপর। যদি তোমার স্মৃতিশক্তি খুব তীক্ষ্ণ হয় তাহলে মস্তিষ্ক দ্রুত কাজ করবে, মস্তিষ্ক কী করবে। আর যদি তোমার মস্তিষ্ক দুর্বল হয় তাহলে তোমার আইকিউ ধীরে কাজ করবে। আমরা যখন লঞ্চে পড়তাম, যখন আমরা ছাত্র জীবনে থাকতাম, তখন ঠান্ডার দিনে আমরা পিৎজার আলো জ্বালাতাম, যা তাপ দিত এবং কিছু বাচ্চা লজ্জায় গোপনে জিনিসপত্র চাপা দিত। বাড়িওয়ালা স্ত্রী করতে দিচ্ছিল না, তাই একবার আমার রুম পার্টনার সব কিছু ইস্ত্রি করেছিল। আমি হাত দুটো বেরিয়ে গেলাম, আর যখন আমি আবার দরজার পুরো ইস্ত্রি করার র্যাকটা নামিয়ে লাইট নিভিয়ে গেলাম, 5 মিনিট পর, ঈশ্বর না করুন তোমরা আমাকে ঘুমাতে দাও না। আরে চাচা নমস্তে। এই ছেলেরা তাদের নিজস্ব উপায় চিন্তা করে সারাদিন কাটিয়ে ছেলেটি রাত 9টায় বলে যে এখন আমরা পড়তে বসবো। ছোট এখন কত খাবার বাকি আছে রান্না করার পর সে বলবে যে খাবার রান্না করার পর আমরা পড়াশোনা করব। আমরা এই 2-4 জনকে পরিচয় বলেছি। তোমার রেজাল্ট না আসার লক্ষণ, তারা ভাববে সকাল 10টায় কীভাবে পড়াশোনা করা যায়, এখন 3টায় হবে। তুমি জানতেও পারবে না, বুঝতে পারছো যে তোমার সেই লক্ষণ আছে। এখন তোমাকে কোয়ারেন্টাইন থাকতে হবে। এখনই দরকার তোমার মধ্যে লক্ষণ দেখা দিয়েছে। বিকেল 4টার আগে ডেটা ক্লান্ত লক্ষণ এসেছিল। বিকেল 5টার মধ্যে আমার মন অদ্ভুতভাবে ঘুরতে শুরু করে। আর সারাদিন নষ্ট হয়ে গেছে, কি করব, কিছু করিনি। লক্ষণ এসেছিল কারোর ডাকের অপেক্ষায়, লক্ষণ এসেছিল। তুমি কি বুঝতে পেরেছিলে? ঘুম থেকে উঠা, চোখ খুলেছিলে সকাল 6টায়, এখন বিছানা থেকে উঠো সকাল 8টায়। লক্ষণ এসেছিল আমি একই জায়গায় তাকিয়ে থাকবো, কখন বালিশ ভাঁজ করবো সারাদিন কাটিয়ে। ছেলেটি সকাল 9টায় বলে যে এখন আমরা পড়তে বসবো। তারপর সে বলবে এখন কত খাবার বাকি আছে। তারপরে সে বলবে আমার খাবার রান্না করে পড়াশোনা করব। তুমি ভাববে কীভাবে 10টায় পড়াশোনা করবে, 3টার মধ্যে তুমি জানবে না, বুঝতে পারবে যে তুমি এটা পেয়ে গেছো লক্ষণ এবং তোমাকে কোয়ারেন্টাইন থাকতে হবে। এখন তুমি লক্ষণগুলি দেখতে শুরু করছো। বিকাল 4টায় আগের ডেটটা এক্সারসাইজ লক্ষণটি গেছিলো। বিকেল 5টার মধ্যে মন অদ্ভুত বোধ করতে শুরু করে, আজ পুরো দিনটি নষ্ট হয়ে গেছে, আমার কি করা উচিত? আমি কিছুই করিনি, লক্ষণটি এসে গেছে। আমি কারোর জীবনের জন্য অপেক্ষা করছি, আমি জানি লক্ষণটি এসে গেছে।